জঙ্গলের পথ এখন অনেকটাই ছায়া সুনিবিড় হয়ে এসেছে। গাছেদের মাথায় পাখিরা কলরব করছে। তরাই পথে হাঁটার সময় রণদীপ ক্লান্ত হয়ে পড়লে সকালের মতোই কাঞ্চন সুন্দরী ওর হাত ধরে চলতে লাগল। ওর হাতের স্পর্শে রণদীপ যেন জীবনের পথে এগিয়ে চলার নতুন উদ্যম খুঁজে পেল। ওপরে উঠে আসার পর রণদীপ ঘাসের উপর শটান শুয়ে পড়ল। এতটা পথ চড়াই ওঠার পর প্রাণটা যেন ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছেন। ও চোখ বুজে শ্বাস প্রশ্বাস নিতে লাগল। সমস্ত পৃথিবীটা যেন ঘুরছে বলে মনে হল। কাঞ্চন সুন্দরী ওর মুখের ওপর ঝুঁকে পড়ে ওকে দেখছেন। রণদীপের মুখের ওপর ওর নিঃশ্বাস পড়ছেন। কাঞ্চন সুন্দরী ওর বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সাপ, তোমার কি খুব কষ্ট হচ্ছে? ওর নিঃশ্বাসের মাদকতা রণদীপকে মোহাবিষ্ট করে তুলেছেন। সেই জোয়ারে হারিয়ে যাবার আগে সে নিজেকে সামলে নিল। উঠে বসে বলল, না, আমি ঠিকই আছি। একটু দম নিয়ে নিলাম। চলো তবে ঘরে ফিরি। রণদীপ মনে মনে বলল, ঘর? কোথায় ঘর? আজ আমার আর ঘর বলে কিছু নেই কাঞ্চন সুন্দর। তাই তো আমি ঘরছাড়া যাযাবরের মতো ছুটে বেড়াই, জীবনের থেকে পালিয়ে বেড়াই। ও সব চলো না, অন্ধকার হয়ে এলো যে। চলো। রণদীপ উঠে দাঁড়ান। নিজেকে এখন অনেকটাই সুস্থ মনে হল। পা দুটো তাও অবসন্ন হয়ে আছে। ধীরে ধীরে ওরা হোটেলে ফিরে এল। পর্ব ৮। আজ সকালেও সে ঘুম ভাঙালো পাখি ডাকার আগে। রণদীপ ভাবল, না জানি আজ আবার কোথায় কোথায় যেতে হবে, তার কি কি অত্যাচার সইতে হবে। তবে কোনো কোনো অত্যাচার কষ্টকর হলেও তা সইতে ভালো লাগে। যেমন বিয়ের পর সুপর্ণা ওকে জোর করে ঘুম থেকে তুলে ওর সঙ্গে শিশির ভেজা ঘাসের ওপর মর্নিং ওয়াক করত। সেই সময় রেজ রেজ ভোরবেলায় ওঠা নিয়ে সুপর্ণার সঙ্গে ও কত অশান্তি করেছে। কিন্তু আজ যদি সুপর্ণা আবার সেই অত্যাচার করত তাহলে সে আনন্দের সঙ্গে সেটা মেনে নিত। রণদীপ ছাদে উঠে দেখল কাঞ্চন সুন্দরী একটা জিপের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো জিন্সের ওপর কালকের সেই সাদা সোয়েটারটা পরে আছে। তাকে দেখে ওর লালচে ঠোঁট দুটো ফাঁক হয়ে যেন মুক্ত ছড়ে পড়ল। হাত নেড়ে সে রণদীপকে ডাকল। রণদীপ গাড়ির কাছে এসে দেখল দীপক ও তার বউ পিছনের সিটে বসে আছে। বুলের কোলে ওদের বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে। কাঞ্চন সুন্দরী ও রণদীপ ড্রাইভারের পাশের সিটে বসল। রণদীপ দীপকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, দীপক জি, আমরা কোথায় যাচ্ছি?